इस तरह छुपा लेंगे तुम चाहे बचते ना हम तुमको निगाहोंगे मेरी आशिकी में जाना दुनिया भुला देंगे मुझे खोने के बाद एक दिन तुम मुझे याद करोगे फिर देखना मिलने को मुझसे तुम फरियाद करोगे मुलाकात हो अधूरी नहीं मुकम्मल करूँगा मैं वादा रहा तन्हाइयों में बातें আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ মারিয়া আপু নিহারিকা আপু ভালো আছি আপনাদের কি অবস্থা কেমন আছেন আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম প্রিয়া আপু কেমন আছেন সবাই কেমন চলছে পড়াশোনা শোনা যাচ্ছে না ভাইয়া শোনা যাচ্ছে না হ্যালো কমেন্ট করেন তো একটু শোনা যাচ্ছে না শোনা যাচ্ছে আমার কথা না এই তো শুনছে তো না হলে মারিয়া আপু কিভাবে অ্যান্সার করলো আমি এবং পড়াশোনা সবই আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ খুবই ভালো কথা খুশির সংবাদ শোনালেন ওকে ফ্যাক্ট হচ্ছে আজকে আমরা পড়বো একটা অধ্যায় খুব বড় অধ্যায় না যেটা হচ্ছে শতকরা অধ্যায়টা এখন এই অধ্যায়টা অনেক বড় আবার অনেক বড় না দুইটাই বলা যায় কেন কারণ শতকরা এমন একটা অধ্যায় যেখানে লাভ ক্ষতি এই অধ্যায়টার মধ্যেও শতকরার কিছু অংশ আছে তারপরে হচ্ছে আপনার শতকরা তো মেইন শতকরা অধ্যায়টার কিছু অঙ্ক আছেই তারপরে আপনার আরো বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে শতকরার হচ্ছে অঙ্ক আছে হ্যাঁ বিন্যাস সমাবেশের ক্ষেত্রে বা আরো বিভিন্ন ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে গড়ের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখা যায় যে এই যে শতকরার অঙ্কগুলো হচ্ছে মিক্সড ভাবে আছে তো আমরা যেহেতু মিক্সড ভাবে এই অঙ্কগুলো আছে কিন্তু এখানে শতকরার অধ্যায়টাতে আমরা শুধুমাত্র এই অধ্যায়ে যে কয়েক ধরনের শতকরা সম্পর্কে আলোচনা করা হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এখন কথা হচ্ছে শতকরা অধ্যায়টা আমাদের জন্য কতটুকু ইম্পর্টেন্ট বিসিএস এর জন্য বিসিএস এর মধ্যে বীজগণিত থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় প্রিলিমিনারিতে পাটিগণিত থেকে কম প্রশ্ন হয় আমরা জানি এবং পাটিগণিত থেকে যে কয়েকটা অধ্যায়ের মধ্যে প্রশ্ন হয় তার মধ্যে শতকরাটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় কারণ আমরা যদি শতকরার প্রিভিয়াস দেখি তাহলে 30তম বিসিএস 31তম বিসিএস তারপরে হচ্ছে 32তম বিসিএস 32তম 35 36 37 38 41 37 38 41 এই 45 এই রিলেটেড এসছিল হ্যাঁ তাহলে আমাদের দেখা যায় যে 35 এর পর থেকে একদম রেগুলার এই অধ্যায় থেকে একটা একটা করে প্রশ্ন আসছে বলা চলে 30 এর বিসিএস 30 যদি আমরা বেস ধরি তাহলে 30 থেকে রেগুলার মোটামুটি ভাবে একটা একটা করে অঙ্ক এখান থেকে আসছে হ্যাঁ আর এই অধ্যায় করছি আর এখনই এটার ক্লাস বাহ মারিয়া আপু বাহ আপনার ভাগ্য তার মানে আমাদের এই অধ্যায়টা অবশ্যই ইম্পর্টেন্স দিয়ে করতে হবে কেন কারণ হচ্ছে এই অধ্যায়ে
আমাদের প্রশ্ন হয়। এখন শতকরার বেসিক কনসেপ্ট কি? শতকরার বেসিক মানে যে কোনো কিছু 100-তে প্রকাশ করা, যে কোনো কিছু 100-তে প্রকাশ করা। আমরা গতদিন মানে মুনাফা অধ্যায়টা যখন করেছিলাম, গতদিন আপনাদের কি ক্লাস ছিল? মুনাফা অধ্যায়ে আমরা দেখেছিলাম যে সুদের হার 4% মানে কি? সুদের হার 4% মানে হচ্ছে 100 টাকায় 1 বছরের সুদ 4 টাকা। তার মানে এই ব্যাপারটা কত টাকায় আমরা হিসাব করছি? 100 টাকা হিসাব করছি। তার মানে শতকরা যে কোনো কিছুই মানে হচ্ছে ওইটা 100-তে হিসাব হবে। আবার মোট হচ্ছে 100%। এখন এখানে 40% বা শতকরা 40 মানে বোঝায় যে 100-র মধ্যে 40 ভাগ। ওকে, এই শতকরা মানে। এখন শতকরার কনভার্সনটা প্রথম দিকে আসে। সাউন্ড কম তো হওয়ার কথা না, মাইক্রো। ওরে, সাউন্ড তো কম হবেই। মাইক্রোফোন লাগাইছি আমি, মাইক্রোফোনের যে ইয়াটা আছে, এই যে এই প্লাগটা আছে, এটা আমি না ইয়া করেই, ইউএসবি কানেক্ট না করেই আমি মাইক্রোফোনে কথা বলতেছি। এখন দেখেন তো সাউন্ড ক্লিয়ার কিনা। আমি ইউএসবির ইয়াটা লাগাই নাই, মাইক্রোফোনের না লাগাই আমার এতক্ষণ এমনি শুধু মুখ দিয়ে যেটুক বলতেছিলাম ওইটুক শোনা যাচ্ছিল। শোনা যায় কিনা এখন দেখেন তো? এখন ঠিক আছে, ক্লিয়ার? এখন সাউন্ডের প্রবলেম হওয়ার তো কথা না। একটু কমেন্ট করেন তো সাউন্ডের প্রবলেম কিনা। আচ্ছা, এখন ক্লিয়ার। ওকে, আমি আমি ইয়াটা লাগাই নাই, বুঝছেন? এই যে এটার যে হচ্ছে ইয়াটা আছে, যে গোড়াটা আছে যেটা লাগাইতে হয় ইউএসবি তে, ওইটাই আমি লাগাই নাই। মা, কামরুল ভাই আবার লেখে সাউন্ড নাই ভাই। সাউন্ডের ব্যাপারটা তো আমি বুঝতে পারতেছি না, আর তো সমস্যা হওয়ার কথা না। আচ্ছা যাই হোক, দেখেন মনে হয় এখন প্রবলেম হবে না। তো শতকরার ব্যাপারটা কি? 100-তে আমরা কোনো কিছু যখনই প্রকাশ করবো সেটাই শতকরা। শতকরার পর কিছু বেসিক জিনিস আছে, আমাদের এই বেসিক থেকে প্রশ্ন সাধারণত আসে না, তারপরেও জেনে আসি যে একটা যদি ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ থেকে কিভাবে শতকরা করব, আর হচ্ছে সংখ্যা যদি থাকে তাহলে কিভাবে শতকরা থাকবো। আমাকে যদি বলা হয় যে এই যে 25, এটা হচ্ছে শতকরা কত, ঠিক আছে? এটা হচ্ছে আমাকে একটা ভগ্নাংশ দিয়ে দিছে, বলছে যে 1/4 এটা শতকরা হিসাবে কত হবে। তো এই ভগ্নাংশকে শতকরা করার নিয়ম হচ্ছে ভগ্নাংশের সাথে সবসময় 100 গুণ করে দিলেই হচ্ছে আমরা শতকরা পেয়ে যাই। 1/4 ইন্টু 100, তাহলে কত? 4 25 100, তার মানে 1/4 মানেই হচ্ছে 25%। কোনো কিছুর 25% মানে 100 ভাগের 25 ভাগ। ওকে, এখন অপ্রকৃত ভগ্নাংশ অনেক সময় যদি আসে, যে এই যে আরেকটা ভগ্নাংশ দিলাম আমি, অপ্রকৃত ভগ্নাংশ, এটাও যদি আমরা দিয়ে দেই, এটা হচ্ছে আমরা দেখলাম প্রকৃত। অপ্রকৃত ভগ্নাংশ যেটা আছে, ধরলাম আমরা আছে হচ্ছে 13 সমস্ত কত 3/4, এটা পার্সেন্ট আছে, এটার পার্সেন্ট কত এর সমান, এটা হচ্ছে কত এর সমান, পার্সেন্টটা কত এর সমান। এতক্ষণ আমরা কি করলাম? পার্সেন্টে কনভার্ট করলাম। এখন পার্সেন্ট থেকে আমরা সংখ্যাতে কনভার্ট করব। সংখ্যাতে কনভার্ট করব কিভাবে করব? পার্সেন্ট থেকে সংখ্যা কনভার্ট করার নিয়ম হচ্ছে 1/100 বা 100 দিয়ে ভাগ দেওয়া, আর সংখ্যা থেকে পার্সেন্টে কনভার্ট করার নিয়ম হচ্ছে গুণন দেওয়া 100 দিয়ে। তাহলে এটাকে আমরা প্রথমে অপ্রকৃত ভগ্নাংশ করে নেব। 4 13 52, 53 54 55, এটা হবে হচ্ছে 55/4 ইন্টু 1/100। এটা করলেই হচ্ছে আমরা বের হয়ে যাবে। তাহলে এটা কাটাকাটি করলে কত যায়? 5 দিয়ে হচ্ছে 5 11 55, 5 20 100, উপরে হচ্ছে 11 আর নিচে 4 20 80, 11/80 হচ্ছে এটার অ্যান্সার। এগুলো হচ্ছে একদমই বেসিক কথা। এখন আমরা জানবো একটু শতকরা সম্পর্কিত একটু অঙ্ক আমরা করার চেষ্টা করি। শতকরার প্রয়োগ আর কি, দেখি একটু প্রয়োগ করি। শতকরা মানে হচ্ছে 100 জনে আমরা সেটাতে কনভার্ট করব, বা 100-র মধ্যে আমরা হিসাব করব 100-তে কত। এটা অঙ্ক আছে, একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% শিক্ষার্থী, একটি পরীক্ষায় 60% শিক্ষার্থী পাস করেছে, শিক্ষার্থী লিখলাম না, পাস করেছে, 60% পাস করছে। এখন কি বলছে? যারা পাস করেনি তাদের 15 জন বিদেশে চলে যায়। যারা পাস করেনি তাদের 15 জন
বিদেশে চলে যায়, বিদেশে চলে যায়। তারপরে কি বলছে, 45 জন ব্যবসা শুরু করে, 45 জন ব্যবসা করে, 45 জন ব্যবসা করে। এখন চাইছে কি আমাদের কাছে কতজন পরীক্ষায় অংশগ্রহণ করেছে, কতজন অংশগ্রহণ করেছে, অংশগ্রহণ করেছে, কতজন অংশগ্রহণ করেছে। এখন দেখি একটা পরীক্ষায় 60% পাস করছে, 60% পাস করা মানে কত পার্সেন্ট ফেল করা, মানে ফেল করা 40% ফেল করছে, কারণ সবকিছু আমাদের পার্সেন্টেজের হিসাব 100-তে। তাহলে টোটাল যদি 100% হয়, এই 100% এর মধ্যে যদি 60% পাস করে তাহলে ফেল করছে অবশ্যই 40%। এখন বলছে যে এই যে 40% ফেল করছে, এই 40% যারা ফেল করছে, যারা পাস করেনি, যারা পাস করেনি মানেই হচ্ছে যারা ফেল করছে, তাদের 15 জন বিদেশে, 45 জন ব্যবসা শুরু করছে। 15 আর 45 কত, 45 আর 10 হচ্ছে 55, 60, তার মানে 60 জন হচ্ছে আমাদের কি করতেছে, পাস করে নাই, এরা হচ্ছে এই বিদেশে গেছে কেউ কেউ, আর হচ্ছে ব্যবসা করছে। কতজন অংশগ্রহণ করেছে, অংশগ্রহণ কতজন করেছিল, অংশগ্রহণ টোটাল হচ্ছে 100%। এখন আমাদের সংখ্যাটা দেয়া আছে কাদের, পাসের না ফেলের, ফেলের সংখ্যাটা দেয়া আছে, বলছে যারা পাস করেনি তাদের এতজন বিদেশে আর এতজন হচ্ছে ব্যবসা করছে। তার মানে এই যে 45 আর 15 যে 60 জন আছে, এই 60 জন হচ্ছে যে 40% ফেল করছিল, ওই 40%। তাহলে 40% মানে যদি 60 জন হয়, 40% মানে যদি 60 জন হয়, তাহলে 1% মানে কত, অবশ্যই কম, 60/40। অতএব 100% বের করলেই তো আমাদের উত্তর হচ্ছে, কারণ কতজন অংশগ্রহণ করেছিল, অংশগ্রহণ করছে পুরাটা 100%, তার মানে 100% মানে হচ্ছে কত, বেশি, তার মানে এখানে গুণন 100। তাহলে 0 0 কাটা, 4 দিয়ে হচ্ছে 4 15 60, আর এখানে 15 আর 10 গুণ করলে হচ্ছে 150, তার মানে 150 জন অংশগ্রহণ করেছিল। ক্লিয়ার? পার্সেন্টেজের অঙ্কগুলা এই ধরনের। লেখেন তো একটু অঙ্কটা ক্লিয়ার কিনা, যদি বুঝেন তাহলে বুঝবো যে পার্সেন্টেজের এমনি বেসিক কনসেপ্ট ক্লিয়ার আছে, এরপরে অঙ্কগুলো আমরা তাহলে সহজে করতে পারবো। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা একটু পরের অঙ্কটা দেখি। পার্সেন্টেজের মোটামুটি ভাবে আমরা সব টাইপগুলো একটু একটু করে টাচ করার চেষ্টা করব, যাতে করে আমাদের প্র্যাকটিসের সময় একটু মাথায় আসে ব্যাপারগুলা। দীপ্তর বেতন, আমার বেতন, হ্যাঁ, দীপ্তর মাসিক বেতন, আমার মাসিক বেতন কত, 10% বৃদ্ধি পেয়ে, 10% বৃদ্ধি পেয়ে কত হয়েছে, 10% বৃদ্ধি পেয়ে 1650 টাকা হয়, 1650 টাকা হলো। আমার বেতন কত ছিল, আগে বেতন কত ছিল। এখন দেখেন কি বলছে, আমার মাসিক বেতন আগে ছিল একটু কম, এই কমটা থেকে 10% বৃদ্ধি পাওয়ার পরে হয়েছে হচ্ছে 1650। এখন দেখেন আগে আমার বেতন কত ছিল, আগে আমার বেতন ছিল 100%, 100% ছিল আগে আমার বেতন। এখন এই 100% থেকে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে আমার বেতন, 10, আগে আমার পুরো বেতনটা কত ছিল, 100%, বাড়ার আগে কত ছিল, বাড়ার আগে যে কোনো কিছু মোট পরিমাণ 100, তার মানে 100% ছিল আমার বেতন। এখন বাড়ছে কত পার্সেন্ট, 10% আমার বেতন বাড়ছে, তার মানে 100 + 10, তার মানে আমার এখন বেতন হয়েছে 110%। এখন 110% এর মানই কত দেখা আছে, বৃদ্ধি পাওয়ার পরে আমার বেতন 10% বাড়ার পরে কিন্তু হয়েছে 1650 টাকা, তার মানে এই 110% এর মান কত, 110% এর মানই হচ্ছে আমার 1650 টাকা। আমাদের কি চাইছে, আগে বেতন কত ছিল, তার মানে আগে যে 100% আমার বেতন ছিল সেটা কত ছিল। তাহলে 110% মানে যদি 1650 হয়, 1% এর মান কত, কম অবশ্যই, তাহলে এটা ভাগ 110, এবং 100% এর মান কত, মানে আগে ছিল 100% এর মান, এটা হচ্ছে গুণ হয়ে যাবে 100, এইটা হচ্ছে এটা কাটা, তারপরে হচ্ছে কত, 11 দিয়ে এটাকে ভাগ করলে টোটাল, কাটাকাটিটা একটু করে নেবেন, আমি উত্তরটা দেখে লিখে নিচ্ছি, এটার উত্তর কাটাকাটি করার পরে আসবে হচ্ছে 1500 টাকা, 1500 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে আগে আমার বেতন ছিল 1500 টাকা,
এখন আমার বেতন 10% বৃদ্ধি হয়েছে, 10% বৃদ্ধি হয়েছে হচ্ছে 1650 টাকা। আমি কেন 100% টাকা আমার বেতন ধরলাম, কারণ এটা আমার হচ্ছে মূল জিনিস ছিল। কোনো কিছু মোট পরিমাণ হচ্ছে 100%, আর 100% থেকে 10% যেহেতু আমার বৃদ্ধি হয়েছে, তাহলে 100% এর সাথে 10% যোগ 110% হয়ে গেল। তার মানে 110% এর মান আমার ওই 1650 টাকা। 1% এর মান কত, 100% এর মান কত, এটাই হচ্ছে আমাদের অঙ্ক। আরেকটা ভিন্ন টাইপ দেখি। এই টাইপের অঙ্কগুলো তো তাহলে আমরা পাবো। এরকম টাইপ ওয়াইজ কয়েকটা টাইপ আমরা টাচ করি, সবগুলো টাইপ থেকে একটু একটু করে টাচ করি। বলছে যে 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 350 টাকা দরে 3 কেজি মিষ্টি কিনে 3 কেজি মিষ্টি কিনে 4 টাকা হারে ভ্যাট দিলে, 4 টাকা হারে ভ্যাট দিলে কি হয়েছে, মোট কত ভ্যাট দিতে হবে, মোট কত ভ্যাট দিতে হবে। প্রশ্ন কি বলছে দেখেন, 350 টাকা দরে 3 কেজি আমি মিষ্টি কিনছি, তাহলে 3 কেজি যদি 350 টাকা করে নেই, তাহলে 3 কেজির দাম কত হবে, 350 গুণন 3, 3 শূন্য শূন্য, 3 5 15 এর 5, হাতে 1, 3 3 9 রাখে 10, তার মানে 1050 টাকার আমি টোটাল মিষ্টি কিনছি। এই যে মিষ্টিটা কিনছি, এখানে বলছে 4 টাকা হারে আমি ভ্যাট দিছি। 4 টাকা হার মানে কি, এই হার কথাটার মানেই হচ্ছে শতকরা। আমি বললাম 100 টাকায় হিসাব, হার মানে কি শতকরা বা 100 টাকায় হিসাব। তার মানে আমি প্রত্যেক 100 টাকার জন্য আমি 4 টাকা করে ভ্যাট দিছি। আমাকে বলছে এখন মোট কত ভ্যাট দিতে হবে, তাহলে আমি একটু লিখি। 100 টাকার জন্য আমি ভ্যাট দিছি কয় টাকা, 100 টাকার জন্য ভ্যাট দিছি আমি 4 টাকা। অতএব 1 টাকার জন্য আমি ভ্যাট কম দেবো না বেশি দেবো, কম দেবো, অতএব 4/100। অতএব আমার এখন টোটাল কয় টাকার উপর ভ্যাট দিতে হবে, এই যে 3 কেজি মিষ্টি কিনছি আমি 350 টাকা করে, 1050 টাকা। অতএব 1050 টাকার উপর আমি ভ্যাট দেবো হচ্ছে, এটা গিয়ে উপরে গুণ হয়ে যাবে, যেহেতু বেশি ভ্যাট তাহলে 1050। শূন্য শূন্য কাটা, 5 দিয়ে 5 দুগুণে 10, 5 20, 5 21 হচ্ছে 125, তাহলে 2 দুগুণে 4, 21 দুগুণে হচ্ছে 42। এই আমার টোটাল 42 টাকা হচ্ছে আমার কি দিতে হবে, ভ্যাট দিতে হবে। ক্লিয়ার? 4 টাকা হারে, ওই হার কথাটার মানেই হচ্ছে 100 টাকায় আমার 4 টাকা দিতে হবে। ওই যে আমি একটু আগে প্রথমেই যে সুদের হারের কথা বললাম, সুদের হার 4% মানে হচ্ছে 100 টাকায় 1 বছরের সুদ হচ্ছে 4 টাকা। হার মানেই হচ্ছে 100 টাকা হিসাব। শতকরা বলুক, হার বলুক, এই কথাগুলো থাকলে আমাদের 100তে হিসাবটা নামায় আনতে হবে। এবার আমরা আসি আরেকটা ব্যতিক্রম ধরনের, একটু দেখি। বলছে যে একটি দ্রব্য, দেখেন লাভ ক্ষতির অঙ্ক এখানে চলে আসছে। একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায় 20 টাকা ক্ষতি হলো। একটি দ্রব্য 380 টাকায় বিক্রি করায় কয় টাকা ক্ষতি হয়েছে, 20 টাকা ক্ষতি হয়, 20 টাকা ক্ষতি হয়, ক্ষতি হয়। ওকে হইলো, তা আমার কি হয়েছে, বলছে শতকরা ক্ষতির হার কত, শতকরা কত ক্ষতি হয় বা ক্ষতির হার কত, শতকরা কত ক্ষতি হয়। এখন দেখি আমরা শতকরা ক্ষতি মানে কি, আমার 100 টাকায় আমি 380 টাকায় একটা জিনিস বিক্রি করে 20 টাকা আমার লস হয়েছে, কিন্তু এই জিনিসটা 100 টাকা যদি হইতো দাম, 100 টাকা যদি জিনিসটার দাম হতো, তখন আমার কয় টাকা ক্ষতি হইতো, এটা আমার মানে 100 টাকায় আমার কয় টাকা ক্ষতি হয়েছে এটা আমার বের করতে হবে। প্রথম কথা মনে রাখবো, আমরা লাভ লসের ক্ষেত্রে কখনো বিক্রয় মূল্যের উপর লাভ বা লস হয় না, লাভ বা লস সব সময় ক্রয় মূল্যের উপর হয়, এটা আমাদের সব সময় মনে রাখতে হবে। তার মানে যদি কোনো জায়গায় আমরা দেখি যে এত টাকায় বিক্রি করায় 20 টাকা লস হয়েছে, তার মানে কখনোই ওইটা আমরা 20 টাকায় 380 টাকায় 20 টাকা লস হয়েছে এটা বলা যাবে না, কারণ এটা হচ্ছে বিক্রয় মূল্য। আমি যে জিনিসটা টাকা দিয়ে কিনবো, আমার এই ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হয়, বিক্রয় মূল্যের উপর কখনো লাভ বা ক্ষতি হয় না। তাহলে 380 টাকায় যদি আমি একটা জিনিস বিক্রি করি 20 টাকা লস হয়, তাহলে এই জিনিসটার ক্রয় মূল্য কত ছিল, ওই লসটা এটার সাথে যোগ করে দিলেই তো ক্রয় মূল্য হইতেছে। আমি একটা জিনিস 10 টাকা দিয়ে কিনছি, কিনে আমি 2 টাকা লস করে বিক্রি করছি, তার মানে আমার ওই জিনিসটা বিক্রি করছি কয় টাকা, 8 টাকায়।
আমি বললাম 2 টাকা লস করে 8 টাকা বিক্রি করছি, ওই 8 এর সাথে 2 টাকা লস, যদি আমি বিক্রয় মূল্যটা 8 আর ওইটার সাথে আমার লস 2 টাকা, এই মিলে আমাদের ক্রয় মূল্য হয়। তো সেম ভাবে 380 টাকায় বিক্রি করায় আমার 20 টাকা লস গেছে। তার মানে এই যে বিক্রয় মূল্যের সাথে যদি আমি এই যে লসটা হিসাব করে দেই তাহলে আমি ক্রয় মূল্য পাবো। তাহলে 380 আর 20, তার মানে ক্রয় মূল্য ছিল এটা 400 টাকা। এই 400 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য। এই ক্রয় মূল্যের উপর সবসময় লাভ বা ক্ষতি আমাদের হিসাব করতে হবে, বিক্রয় মূল্যের জন্য না। এই জন্য এখন আমাদের কি করতে হবে, এই 400 টাকায় আমাদের তাহলে কয় টাকা লস হয়েছে, 400 টাকা ক্রয় করায় আমাদের এটা লস হয়েছে 20 টাকা, তাহলে আমাদের 400 টাকায় লস হয়েছে হচ্ছে 20 টাকা। অতএব 1 টাকায় লস হয়েছে কত, কম, 20/400। অতএব 100 টাকায় লস হয়েছে কত, 100 টাকায় লস হয়েছে একটু বেশি, তার মানে উপরে গুণ আকারে 100 চলে যাবে। 0 0 কাটা 0 0 কাটা 4 5 20, তার মানে আমাদের 100 টাকায় 5 টাকা হচ্ছে লস হয়েছে, বা 5% আমাদের লস। তাহলে আমাদের লসের পরিমাণ কত, লসের পরিমাণ হচ্ছে 5%। সবসময় মাথায় রাখবো হচ্ছে সবসময় ক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি হয়, বিক্রয় মূল্যের। এটা তো কিন্তু এইভাবে করে ভুল লেখা যাবে না যে 380 টাকায় লস হয় হচ্ছে 20 টাকা, অতএব 1 টাকায় লস হয় ভাগ 380, 100 টাকায় লস হয় এত। এটা করলেই অঙ্ক ভুল, কারণ আমাদের লাভ বা লস কখনো বিক্রয় মূল্যের উপর হয় না, লাভ বা লস হয় আমরা যে দামে কিনছি ওই কেনা দামের উপর। বলেন তো এই অঙ্কটা একটু ক্লিয়ার কিনা, যে কথাটা বললাম আমি, লাভ বা লস যে ক্রয় মূল্যের উপর হয়, এটা একটু ক্লিয়ার কিনা একটু বলেন তো আমাকে, বলেন তো দেখি। হাতে কি বলো দেখি, কি কি চকলেট মিষ্টি? ক্লিয়ার, ওকে। এখন আসেন আরেকটা অঙ্ক করি। বলছে যে এক ব্যক্তি একটি দ্রব্য 1200 টাকায় কিনে, এক ব্যক্তি, এটা মারিয়া আপু ধরেন, একটা ব্যক্তি মারিয়া আপু 1200 টাকায় একটা জিনিস কিনছে, 1200 টাকায় কিনে কত টাকায় বিক্রি করছে, 15% লাভে বিক্রি করছে, 15% লাভে বিক্রয় করে। তাহলে কি হয়েছে, মারিয়া আপু একটা জিনিস কিনছে, জিনিস কিনে 1200 টাকা দিয়ে কিনছে, জিনিসটা কিনে 15% লাভে বিক্রি করছে। এরপরে বলছে যে তৃতীয় এক ব্যক্তির কাছে 5% ক্ষতিতে বিক্রয় করলো। এখন এই যে দ্বিতীয় যে ব্যক্তি কিনছে, দ্বিতীয় ব্যক্তি মনে করেন আমার কাছে বিক্রি করছে, আমি আবার এটা বিক্রি করব, আমি দ্বিতীয় ব্যক্তি কি করছে, 5% ক্ষতিতে বিক্রয় করলো, 5% ক্ষতিতে বিক্রয় করলো। তাহলে কি হলো লাস্ট কথা হচ্ছে যে শেষ বিক্রয় মূল্য কত ছিল, মানে আমি কত টাকায় বিক্রি করেছিলাম, শেষ বিক্রয় মূল্য কত। দেখেন ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হয় আমরা সব সময় জানি, ঠিক আছে না। তাহলে এই যে ব্যক্তি মারিয়া আপু তো 1200 টাকা দিয়ে কিনছে, তার মানে ক্রয় মূল্য 1200 টাকা, তার মানে এটার উপরে লাভ ক্ষতি হবে, কোনো সমস্যা নাই, 15% লাভ করছে। তাহলে 1200 এর 15% কত, 1200 গুণন 15 ডিভাইডেড বাই 100, এইটা কাটা 12 আর 15 গুণ করলে কত হয়, 12 গুণন 15, 1 1 কে 1, 5 2 কোনো 10, 2 1 কে 2, 5 1 কে 5, 5 2 7, তার মানে 0 8 1, 180 টাকা। 180 টাকা আপু লাভ করছে, তার মানে 1200 টাকা জিনিসটা কত টাকায় বিক্রি করছে, 1200 আর 180 মানে হচ্ছে 1380 টাকায় বিক্রি করছে আমার কাছে। এখন বলছে দ্বিতীয় ব্যক্তি, মানে আমি 5% ক্ষতিতে বিক্রি করছি। আমি তো কিনলাম, এই জিনিসটা হচ্ছে মারিয়াপুর বিক্রয় মূল্য, আর ওনার বিক্রয় মূল্য মানে আমার ক্রয় মূল্য না, উনি তো আমার কাছে এই দামে বিক্রি করছে। তো এই দামে যদি আমার কাছে বিক্রি করে তাহলে আমি তো এই দাম দিয়ে কিনছি, তাহলে আমার কাছে তো এটা ক্রয় মূল্য। এখন আমার এই ক্রয় মূল্যের উপর কি করছি, আমি 5% ক্ষতিতে বিক্রি করছি, তাই না। তার মানে এই টাকার 5% আমি ক্ষতি করছি। তাহলে এটার 5% কত, এটার 5 ভাগ 100, 1 ঘর কাটা, 5 2 কোনো 10, 6 2 কোনো 12, 9 2 কোনো 18, 69 টাকা। তার মানে আমি শেষ বিক্রয় মূল্য 69 টাকা আমি লসে বিক্রি করছি, 5% ক্ষতি। যদি 69 টাকা আমি লসে বিক্রি করি তাহলে আমি কিনছিলাম কত টাকা দিয়ে, 1380 টাকা দিয়ে, 1380, এখান থেকে আমি লস করছি কত, 69 টাকা। এখন এই লসটা বিয়োগ করলেই আমাদের ক্রয় মূল্য বিক্রয় মূল্য এসে যাবে। তার 9 আছে 10 করতে 1, হাতে 1, 7 আছে 1, তারপরে হচ্ছে 13, তার মানে আমি 1311 টাকায় এই জিনিসটা হচ্ছে বিক্রি করছি সর্বশেষ।
ক্লিয়ার কিনা বলেন তো অঙ্কটা? এটার একটা শর্টকাট টেকনিক আছে, এটাও দেখাই দিই আপনাদেরকে। আগে বলেন এইটুক জায়গা ক্লিয়ার কিনা। जब से तुम्हें देखा ওকে, তাহলে চেঞ্জ করি এখন। হ্যাঁ, এই অঙ্কগুলো যেগুলো আসে এগুলো আরেকটা শর্টকাটে, একদম সুপার শর্টকাটে করা যায়। সেটা হচ্ছে আমি আগে দেখব যে লাভে লসে এরকম 3টা 4টা 5টা জয়টা ব্যক্তি দেয়া থাক না কেন, এগুলা করার নিয়ম হচ্ছে যেহেতু প্রথমটা ক্রয় মূল্য দেয়া থাকে আর ক্রয় মূল্যের উপরে লাভ লস হয়, তাহলে আমরা এই যে 1200 টাকা, এটা কি সবসময় 100%, ক্রয় মূল্য সবসময় 100%, এই 100%-এর সাথে লাভ বা লস হচ্ছে আমি যুক্ত করব। এখন তাহলে 1200 এর এই 1200 এর কত পার্সেন্ট? 15%। 15% মানে হচ্ছে লাভ যেহেতু হয়েছে 100% ক্রয় মূল্য হলে, তাহলে লাভ মানে হচ্ছে 115% দাম হয়ে গেল। 115 এর 115% এর এবার দ্বিতীয় ব্যক্তি কত পার্সেন্ট? 5% ক্ষতিতে। 5% ক্ষতিতে, তাহলে 5% ক্ষতি মানে কি 100 থেকে 5 বিয়োগ, তার মানে 95%। 95% এটা করলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে কিভাবে হবে? 1200 ইন্টু 115% মানে হচ্ছে 115 ভাগ 100 ইন্টু 95%, 95 ভাগ 100। এটা করলেই হিসাব করলেই অ্যান্সার এসে যাবে। 0 0 কাটা, 0 0 কাটা, এরপরে হচ্ছে কত দিয়া 5 দিয়ে করলাম, ধরেন যে 5 20 100, এখানে 5 1 কে 5, 5 লং 45, 5 19 হচ্ছে ইয়া। তারপর আবার 5 দিয়ে করলাম, 4 5 20, এখানে 5 2 10, 3 5 15 23, তারপরে এখানে 3 4 12। এখন এই যে এই তিনটা সংখ্যা গুণ করলেই আমাদের দেখা যাবে আগের বারের মতো আবার 1311 টাকা আসছে। এটাই অ্যান্সার। অতএব লাভ লসে যদি এরকম হিসাব করতে হয়, এক লাইনে করতে চান, তাহলে এইভাবে করে করবেন। 1200 এর 115% এর 95%। কেন 115%? কারণ 15% আমার লাভ হয়েছিল, 100-র উপরে ওটা বাড়তি, আর 5% যেহেতু লস হয়েছিল এই জন্য 100 থেকে ভাগ করে 95%। এইভাবে করে এক লাইনে করা যায়। আর কনসেপ্ট বুঝে করলে আগের ভাবে। এই একটা অঙ্ক। এই ধরনের অঙ্কগুলো প্রচুর পরিমাণে প্রশ্নে আসে, কিন্তু একটা সুপার শর্ট সূত্র মনে রাখলেই শেষ, কাহিনী শেষ। বলছে যে যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায়, যদি তেলের মূল্য 25%, এই অঙ্কগুলো প্রচুর আসে। হ্যাঁ, যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে, তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ কোনো খরচ বৃদ্ধি পাবে না। না, হ্যাঁ, তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না। এখন দেখেন, তেলের দাম 25% বাড়ছে। সাপোজ আমি 100 টাকা আগে তেলের কেজি ছিল, এখন 25% বাড়াতে তেলের কেজি হলো 125 টাকা। তাহলে আমার তেলের ব্যবহার শতকরা কতটুকু কমাতে হবে? তাহলে আমাদের খরচ অপরিবর্তনে থাকবে। সাপোজ যখন 100 টাকা ছিল তখন আমি ব্যবহার করতাম 10 কেজি তেল, 10 লিটার তেল। এখন যদি আমার দাম হয় 125 টাকা, তাহলে আমার কত টাকা মানে ইয়া করলে আমার খরচ বাড়বে না? তার মানে যদি আমি আগে 10 লিটার ব্যবহার করতাম, এখন যদি আমি 8 লিটার ব্যবহার করি, তেলের ব্যবহারটা যদি একটু কমায় আনি, তাহলে দেখা যাবে যে আমার খরচ বরাবর আছে। তার মানে আগেও যেমন আমার 100 টাকা দিয়ে আমার দিন চলতো, মানে হচ্ছে একটা সংসার চলতো, তেলের খরচ এখনো আমার 100 টাকা দিয়েই চালাইতে হবে, কিন্তু যেহেতু দাম বাড়ছে এই জন্য আমার তেলের পরিমাণটা একটু কমাইতে হবে। আগে যেখানে আমি 10 কেজি কিনতাম, এখন আমার এরকম 8 কেজি কিনতে হবে বা 8 লিটার কিনতে হবে, এরকম হচ্ছে ব্যাপারটা। তো এই ধরনের যে অঙ্কগুলো আছে, যে মূল্য বাড়লো কিন্তু কত পার্সেন্ট কমাতে হবে, এরকমের ক্ষেত্রে একদম সুপার শর্ট একটা ইয়া আছে, সূত্র আছে, এটা আপনারা মনে রাখবেন যে
বাড়া বা কমা, বৃদ্ধি বা হ্রাস, বৃদ্ধি বা হ্রাস, বৃদ্ধি বা হ্রাস, এটা হচ্ছে বৃদ্ধিকে প্লাস ধরবো আমরা আর হ্রাসকে মাইনাস ধরবো। এটা মাইনাস ধরে আর এই সংখ্যাটাকে আমরা আর ধরবো যে 25%। এটা ধরে আমাদের একটা সূত্র মনে রাখবো আমরা, আর ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস আর ইন্টু 100। এই সূত্রটা মনে রাখলেই শেষ। 100% এখানে একটু লাস্টে 100%। আর মানে কি? আর মানে হচ্ছে এই যে বৃদ্ধি বা কমাটা। আর প্লাস মাইনাস কেন লিখলাম? যদি বাড়ে তাহলে হচ্ছে আমরা প্লাস দিব, আর যদি কমে দাম তাহলে মাইনাস দেবো। এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে? আর মানে হচ্ছে 25, নিচে 100 প্লাস 25, মাইনাস 25 কেন হইলো না? কারণ হচ্ছে বৃদ্ধি পাইছে, আর বৃদ্ধি মানেই হচ্ছে প্লাস, এই জন্য 100 প্লাস 25 ইন্টু 100%। 100%, কারণ আমাদের পার্সেন্টেজ বের করতে বলছে। কি বলছে? যে তেলের ব্যবহার শতকরা কত কমাতে হবে, তার মানে আমাদের 100 তে হিসাব করতে হবে, এই জন্য আমরা 100% হিসাব করে ফেলছি। এখন তাহলে কি হবে? উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 125 ইন্টু 100%। তাহলে 4 25 100, 5 25 125, আবার 5 5 25, 4 5 20 সমান সমান 20%। তার মানে যদি আমাদের তেলের দাম 25% বৃদ্ধি পায় তাহলে আমাদের তেলের ব্যবহার 20% কমাতে হবে। এই হচ্ছে আমাদের বাড়া আর কমার অঙ্ক। এগুলো খুব সহজে, এই সূত্রটা আর ডিভাইডেড বাই 100 প্লাস মাইনাস আর ইন্টু 100%, এটা দিলেই আমাদের অঙ্ক হয়ে যায়। সেম ভাবে দেখেন আরো একটা অঙ্ক বলছে যে চালের দাম 25% বেড়ে যাওয়ায় চালের ব্যবহার কি পরিমাণ কমালে চার বাবদ খরচ বাড়বে না। রিক্সা ভাড়া 60% বেড়ে যাওয়ায় রিক্সায় যাতায়াত শতকরা কত ভাগ কমালে আমাদের কোনো রিক্সা ভাড়া বৃদ্ধি পাবে না। এরকম অঙ্ক, এগুলা প্রচুর পরিমাণ প্রশ্নের মধ্যে আসে। 24তম বিসিএস এ আসছে, তারপরে হচ্ছে এই যে 36তম বিসিএস এ আসছে, 23তম বিসিএস এ আসছে। একটা টাইপ থেকেই কতগুলো বিসিএস এ আসছে। এবার আসি ক্রয় বিক্রয় সাপেক্ষে লাভ লস, এরকম একটা অঙ্ক আছে পার্সেন্টেজ দিয়ে। আমাদেরকে বলছে যে 100 টাকায় 10টা ডিম কিনে 100 টাকায় 10টি ডিম কিনে 100 টাকায় 10টি ডিম কিনে কি করছে? ডিম তো কিনলাম, 100 টাকায় 8টা ডিম বিক্রি করলে 100 টাকায় 8টি ডিম বিক্রি করলে শতকরা কত লাভ হবে? দেখেন 100 টাকায় আমি 10টা ডিম কিনছি, 100 টাকায় 8টা ডিম বিক্রি করতেছি, তাহলে শতকরা কত লাভ হবে? অবশ্যই লাভ হবে, কারণ আমি বেশি কিনে কম বিক্রি করতেছি। 100 টাকায় যেখানে আমি 10টা ডিম কিনছি সেখানে 100 টাকায় আমি 8টা ডিম বিক্রি করলাম, 2টা ডিম এখন আমার হাতে আছে, তার মানে ওই 2টা ডিমও আমি কি করব? অতিরিক্ত টাকায় বিক্রি করতে পারবো, তখন আমার আসলেই লাভ হচ্ছে, তার মানে আলটিমেটলি লাভ হবে। যখনই আমরা দেখবো যে টাকার অ্যামাউন্টটা সমান, হ্যাঁ, ক্রয় সংখ্যা আর বিক্রয় সংখ্যা আলাদা আলাদা, তখন আমাদের এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো যে বিক্রয় সংখ্যাটাই ক্রয় মূল্য হয়ে যাবে। এই এখানে হচ্ছে বিক্রয় সংখ্যা সমান ক্রয় মূল্য, বিক্রয় সংখ্যা ইকুয়াল টু ক্রয় মূল্য ধরতে হবে। ক্রয় মূল্য, বিক্রয় সংখ্যা ইকুয়াল টু ক্রয় মূল্য ধরতে হবে। তাহলে এখানে আমাদের বিক্রয় সংখ্যা কয়টা ছিল? 10টা ডিম কিনছিলাম, বিক্রি করছিলাম 8টা, তার মানে এই 8টা হচ্ছে বিক্রয় সংখ্যা, তার মানে এই 8টি হচ্ছে ক্রয় মূল্য আমাদের। এই 8টাই হচ্ছে ধরবো আমরা 8 টাকা, 8 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। আর এটাকে তখন আমরা বিক্রয় মূল্য ধরবো, তার মানে 8 টাকায় ক্রয় করে আমি বিক্রি করছি কয় টাকায়? 10 টাকায়। 8 টাকায় ক্রয় করে আমি 10 টাকায় বিক্রি করছি, তাহলে আমাদের লাভ কয় টাকা হলো? লাভ হচ্ছে 2 টাকা। আর এই লাভটা কয় টাকার মধ্যে হলো? 8 টাকায় হলো, কারণ আমি জানি লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হয়, বিক্রয় মূল্যের উপর নয়। ঠিক আছে, তাহলে আমরা প্রথম কথা হচ্ছে যেখানে দেখবো এরকম টাকার অ্যামাউন্ট সেম আছে এবং দুইটা আলাদা আলাদা সংখ্যা দেয়া আছে, ক্রয় সংখ্যা বিক্রয় সংখ্যা, সেখানে আমরা বিক্রয় সংখ্যা ইকুয়াল টু ক্রয় মূল্য, মানে বিক্রয় সংখ্যা যেটা দেওয়া আছে সেটাকে আমরা ক্রয় মূল্য ধরবো। তাহলে 8টা ডিম যেহেতু বিক্রি করছে, তার মানে আমাদের ক্রয় মূল্য 8 টাকা। এখন 8 টাকা দিয়ে ক্রয় করছি, বিক্রি করছি কয়টা? এই যে বিক্রয় করছি হচ্ছে যেটা ক্রয় মূল্য সেটাই বিক্রয় মূল্য, ক্রয় সংখ্যা সেটা বিক্রয় মূল্য। ক্রয় সংখ্যা ছিল 10, তার মানে আমরা 8 টাকায় ক্রয় করে বিক্রি করছি 10 টাকায়, লাভ হয়েছে কত? 2 টাকা।
এখন আমাদের তাহলে কয় টাকায় লাভ? 2 টাকা। এই 8 টাকায় লাভ 2 টাকা, 8 টাকায় লাভ হচ্ছে 2 টাকা। আমাদের বের করতে হবে কি শতকরা কত লাভ, তার মানে 100 টাকায় কত লাভ হয়। 8 টাকায় যদি লাভ হয় 2 টাকা, 1 টাকায় লাভ হবে কম, তার মানে 2/8, আর 100 টাকায় লাভ হবে অবশ্যই বেশি, তার মানে গুণন 100। তাহলে 4 দিয়ে এখানে যদি করি তাহলে 4 2 × 8, 4 25 100, 2 2 কাটা, তার মানে আমাদের শতকরা লাভ হচ্ছে 25%। চলে গেলাম ভাইয়া, রেকর্ড দেখতে হবে, বারবার কেটে যাচ্ছে আর ঘুরতেছে, রিলোড দেখা যাচ্ছে, উপায় নাই। আচ্ছা সমস্যা নাই। তাহলে ক্লিয়ার এই ধরনের অঙ্কগুলা যেখানে দাম সমান দেয়া থাকবে কিন্তু সংখ্যা এপাশ ওপাশ থাকবে, সেখানে আমরা বিক্রয় সংখ্যাটাকে ক্রয় মূল্য ধরবো। বিক্রয় সংখ্যাকে ক্রয় মূল্য ধরলেই লাভ বা লস ওইটার উপর বের হবে, তারপরে 100 টাকায় আমরা লাভ বা লস বের করে ফেলতে পারবো। বলেন তো একটু বুঝলেন কিনা অঙ্কটাকে? এই ধরনের বেশ কিছু অঙ্ক আছে, একটা নিয়মেই সবগুলো আমরা করতে পারবো। বুঝলে একটু হুম লেখেন তো, হুম, HMM হুম। ওকে মানহাবু হুম। আজকে ইয়া ভাই নাই, ভাই নাম তো ভুলে গেলাম। ওকে হুম। এখন আসি আমরা অন্য আরেকটা টাইপ দেখি একটু। শতকরা অধ্যায়টা বড় আবার ছোট। শুধু শতকরার যদি হিসাব করি তাহলে শতকরা অধ্যায়টা তুলনামূলক ছোট, আর অন্য অন্য অধ্যায়গুলো মিলিয়ে যদি শতকরার হিসাব করি তাহলে শতকরার হিসাব তো মোটামুটি সব জায়গায় লাগে, তাহলে অনেক বড়। তবে যেগুলা অঙ্ক যেই অধ্যায়ের সেই অধ্যায়ের সাথে রিলেটেড আমরা ওগুলা করব। এখন এগুলো আমরা শতকরার বেসিক জিনিসগুলো দেখছি। এবার পরীক্ষায় পাস ফেলে শতকরা একটু বের করে চলেন। যে কোনো পরীক্ষায় শতকরা 85 জন ইংলিশে পাস করেছে। ওকে, কোন পরীক্ষায় শতকরা 85 জন ইংরেজিতে পাস করেছে। ইংরেজিতে পাস করেছে। তারপরে কি হয়েছে? ইংরেজিতে ফেলের মোট সংখ্যা 75 জন হলে, ইংরেজিতে ফেলের মোট সংখ্যা 75 জন হলে পরীক্ষার্থীর সংখ্যা কত? পরীক্ষার্থী কত? দেখেন এখানে দিলই হচ্ছে 85 জন ইংরেজিতে পাস করছে, আবার দিল যে 75 জন ইংরেজিতে ফেল করছে। কিভাবে সম্ভব? এটা মাথার মধ্যে কাজ করতেছে না। কিন্তু দেখেন হ্যাঁ হ্যাঁ কামরুল ভাই, আপনার কমেন্ট দেখতে পাচ্ছিলাম না, আপনার কথাই বলতেছিলাম। দেখেন তাহলে কোন পরীক্ষায় শতকরা 85 জন ইংরেজিতে পাস করেছে। এখন শতকরা, শতকরা মানেই হচ্ছে এটা 100 জনের হিসাব, ঠিক আছে? তাহলে শতকরা 85 জন পাস করছে মানে ইংরেজিতে শতকরা কতজন ফেল করছে? 100-র মধ্যে যদি 85 জন পাস করে তাহলে ফেল করতে অবশ্যই হচ্ছে 15%। 15% ফেল করছে। এখন বলছে ইংরেজিতে ফেলের মোট সংখ্যা, এবার কিন্তু শতকরা বলে নাই, বলছে ফেলের মোট সংখ্যা 75 জন। তাহলে 75 জন যে ফেল করছে এটা কত পার্সেন্টের মধ্যে পড়ছে? এই 15%-এর মধ্যে পড়ছে। কারণ শতকরা মানে 85 জন মানে হচ্ছে আলটিমেট কথা হচ্ছে 85% ইংরেজিতে পাস করছে, তার মানে ফেল করছে হচ্ছে আমার 15%। এই 15%-এর সংখ্যা দেয়া আছে, এই 15% মানেই হচ্ছে এই 75 জন। এই 75 জন ইংলিশে ফেল করছে। যদি 15% মানে 75 জন হয় তাহলে 1% মানে কম, এত ভাগ 15। অতএব টোটাল পরীক্ষার্থী সবসময় টোটাল সবকিছু 100% হয়, তার মানে 100%-এর মান হচ্ছে গুণন হয়ে যাবে 100। এই হচ্ছে অ্যান্সার। তাহলে 5 15 75 আর 5 10 500 আর কি, 5 100 500। এই 500 জন হচ্ছে টোটাল পরীক্ষার্থীর সংখ্যা ছিল। এরকম এগুলো অঙ্ক থেকে প্রচুর অঙ্ক আসে, হোপফুলি আপনারা
এগুলা যে কোনো একটা অঙ্ক দেখাই দিলেই বাকি পাবেন। এই যে কোনো পরীক্ষায় 85 জন পদার্থবিজ্ঞান, 85% পদার্থবিজ্ঞান, 81% রসায়ন শাস্ত্র এবং 76% উভয় বিষয়ে পাশ করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী পাস বা ফেল করেছে? এগুলো অবশ্য ভেন চিত্র দিয়ে করা হয়। এগুলো যখন আমি করাবো বিন্যাস সমাবেশ বা হচ্ছে যে সেট ও ভেন চিত্র যখন অঙ্ক করব তখন এই অঙ্কগুলো করব আমরা। সেট ও ভেনেও কিন্তু এই আছে, তার মানে সেট ও ভেন যেটা আছে অধ্যায়, সেই অধ্যায়ের মধ্যেও আমাদের শতকরা অধ্যায় আছে। কোন অধ্যায়টার মধ্যে? সেট ও ভেন। এটা অধ্যায় কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট। সেট ও ভেন, এই সেট ও ভেন যে অধ্যায়টা আছে, এই সেট ও ভেনের মধ্যে আমাদের এই অধ্যায় অঙ্ক আছে। আর কোন অঙ্ক এখানের? বাকিগুলা 64 কেজি বালি এবং পাথরের মিশ্রণে বালির পরিমাণ 25%, কত কেজি মেশালে? ও এটা তো ওই যে ইয়াতে আমরা অনুপাত সমানুপাত, ওই যে অনুপাত সমানুপাতেও অলরেডি আমরা করে আসছি শতকরার অঙ্ক। অনুপাত সমানুপাত, এখানেও আমরা অলরেডি শতকরার অঙ্ক করে আসছি। নতুন কোনো ধরন আছে এখানে? খোকনের মাসিক আয় এবং ব্যয়ের অনুপাত 20:15 হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত? 20:15, যদি 20 হয়, 15 হয় ব্যয়, তাহলে 5 হচ্ছে 20 টাকায় 5 লাভ, সঞ্চয় হচ্ছে 5, তাহলে 100 টাকায় কত দূর? এগুলা সবই অঙ্ক নাই। তাহলে এই শতকরা অধ্যায়ে আর কোনো এক্সট্রা এমন কোনো অঙ্ক নাই যেগুলো আপনারা পারবেন না। এগুলো করলে, একটু প্র্যাকটিস করলে সবই পাবেন। ওকে, তাহলে আজকে আর ক্লাস তাইলে বড় না করে, ছোট্ট একটা ক্লাস। আমি অবশ্যই একটু আগে অনেকক্ষণ ক্লাস নিলাম, এখন আর নতুন করে কিছু নাই। তারপরেও যদি কোনো অঙ্ক না বুঝেন তাহলে তো কমেন্ট পরের দিন করতেই পারবেন, হোপফুলি প্রবলেম হবে না। তাহলে শতকরা অধ্যায়টা মোটামুটি ভাবে সহজ অধ্যায়। এখান থেকে যে বিসিএস এর প্রিভিয়াস ইয়ারে যে প্রশ্নগুলো আসছে, এগুলো তো আপনারা দেখবেন যে আহামরি কঠিন কোনো প্রশ্ন এখন পর্যন্ত আসে নাই। এই যে প্রথম যে 41 বিসিএস এ চিনির ব্যবহার 10% কমে যাওয়ায় হ্যাঁ, শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? একই। তারপরে যে মিস্টার রাজু সম্পত্তির 12% স্ত্রীকে, 58% ছেলেকে, অবশিষ্ট এত টাকা মেয়েকে দিলেন, তার সম্পদের মোট মূল্য কত? আচ্ছা, এটা একটু করি, চলেন। এটা বিসিএস আসছিল, এই ধরনের অঙ্ক একটাও করা হয় নাই, এই অঙ্কটা করি একটু। আর একটা অঙ্ক করি, করে শেষ করে দিই। বলছে যে আমি দীপ্ত, আমার প্রচুর সম্পদ, আমি আমার সম্পদের 12% আমার বউকে দিছি। দীপ্ত তার সম্পদের 12% স্ত্রীকে, তারপরে 58% ছেলেকে। সাবাস, আমার ছেলেও হয়েছে 58% ছেলেকে, এবং অবশিষ্ট 72,000 টাকা না কত, এটা 7,20,000 টাকা মেয়েকে দিলেন। বাবা, এত টাকা আমার! অবশিষ্ট 7,20,123,000 টাকা মেয়েকে দিলেন। কি বলছে? আমার মোট সম্পত্তি কত? মোট সম্পত্তি কত? না ভাই, এই তো আমি তো দেখা দিচ্ছি এগুলা কে কোনগুলো আসছে পরীক্ষায়। এই যে 350 টাকায় 3 কেজি ধরে 4% ভ্যাট, ওটাও আসছে 36তম বিসিএস এ। তেলের মূল্য 25% বৃদ্ধি পেলে কত পার্সেন্ট হ্রাস পাবে? এটা 36তম, 23তমতে আসছে। এই অঙ্কটা এখন যেটা করবো এটা 38তমতে আসছে। তারপর চিনির মূল্য, এটা আবার 41তমতে আসছে। কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল কত হবে? এটা আসছিল 31। আচ্ছা, ওটা এখন করাই দেবো, সমস্যা নাই। দেখেন, তাহলে এখন কি বলছে? আমি আমার সম্পত্তির 12% আমার বউকে দিলাম 12%, 58% দিছি ছেলেকে, এবং অবশিষ্ট এত টাকা। তার মানে আমার টোটাল সম্পত্তি যত টাকা ছিল তার থেকে এত পার্সেন্ট দেওয়ার পর এই টাকাটা আমার অবশিষ্ট আমি মেয়েকে দিছি। মোট সম্পত্তি কত? আমি প্রথমে দেখবো যে সংখ্যাটা দেওয়া আছে ওইটার আসলে পার্সেন্টেজটা কত। এইটার পার্সেন্টেজ যদি আমরা জানি, বাকি অঙ্ক হয়ে যাবে। তাহলে যদি আমি 100%, টোটাল সম্পত্তি অবশ্যই আমার 100%, যে কোনো কিছু টোটাল 100, স্ত্রীকে দিছি 12, আর ইয়াকে দিছি 58। 58 আর 12 কত হয়? 8 2 10 0, হাতে 1, 6 আর 1 7, 70%। তার মানে আমি 70% আমি কাকে দিছি?
বউ আর ছেলেকে দিছি, মেয়ের জন্য তাহলে কত পার্সেন্ট আছে? 30%। এই 30%-এর মান আমাদের এখানে দেয়া আছে যে অবশিষ্ট এত টাকা। তার মানে 30%-এর মানই হচ্ছে 7,20,000 টাকা। যদি এত 30%-এর মান হয়, এখন আমি মোট সম্পত্তির পরিমাণ পাবো না, মোট সম্পত্তি কত? 100%। অতএব 1% মানে হচ্ছে এত ভাগ 30 ইন্টু, অতএব 100%। 100% মানে হচ্ছে এতের সাথে 100 গুণ। এই হচ্ছে অ্যান্সার। শূন্য শূন্য কাটা, এখানে 3 দিয়ে যদি করি তাহলে 3 2 6, 3 4 12, 1 2 3 4। এখন এই 24 আর একটা এই শূন্য মিলে আর একটা শূন্য হয়ে গেল। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে 24 লক্ষ টাকা আমার হচ্ছে সম্পত্তি ছিল মাত্র। না রে, আমি আমি এরকম ভবিষ্যৎ এই মাত্র 24 লাখ টাকা, এটা কোনো টাকা হইলো নাকি আমার ভবিষ্যতে? আমি আমার সম্পদ মাত্র 24 লাখ টাকার বলে। সি 240 কোটি হইলে হয়, ঠিক আছে, দেখ আল্লাহ যা দিবে তাই আলহামদুলিল্লাহ। তারপরে এখানে একটা প্রশ্ন আসছে যে কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল ওই সংখ্যাটি হবে? কোন সংখ্যার 40%-এর সাথে, কোন সংখ্যা 40%-এর সাথে 42 যোগ করলে ফলাফল ওই সংখ্যা হবে? 42 যোগ করলে ওই সংখ্যা হবে, ওই সংখ্যা হবে। তো আমরা তো জানি না কোন সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে ওই সংখ্যাটা হবে। তার মানে আমরা ধরলাম সংখ্যাটা x, তাহলে x এর কত পার্সেন্টের সাথে? x এর 40%-এর সাথে কত যোগ করবো আমরা? 42 যোগ করলে আবার ওই সংখ্যাটা হবে, তার মানে আবার ওই xই হবে। এই হচ্ছে আমাদের সমীকরণ। হ্যাঁ, কি সমীকরণ? x এর 40%-এর সাথে 42 যোগ করলে আবার x হবে। তাহলে x এর 40% মানে কি? x × 40 ডিভাইডেড বাই 100। যে কোনো কিছু এর 40% মানে হচ্ছে 100 দিয়ে ভাগ, প্লাস 42 সমান সমান কত হয়? x, বা 100 যদি লসাগু হয় এটার উপরে হবে হচ্ছে 40x প্লাস 42 একে 4200 সমান সমান x, আর 100 পাঠাই দিলে হচ্ছে 100x। এখান থেকে 100টা মিশাই দিলাম, 100x, বা 4200 সমান 100x মাইনাস 40x, এ পাশে প্লাস ছিল ওখানে মাইনাস, বা 60x সমান হচ্ছে 4200। অতএব x সমান সমান এত ভাগ 60। এটা কাটা 6 দিয়া করলে 6 6 36, 6 7 42, 70। তার মানে এই সংখ্যাটা হচ্ছে 70। তার মানে যদি 70-এর সাথে আমি 40%, 70-এর 40%-এর সাথে যদি আমি 42 যোগ করি তাহলে আবার 70ই হবে। ক্লিয়ার? আসেন তো দেখি হয় কিনা। 70 এর 40% প্লাস 42 সমান সমান 70 কি হয় দেখি। এখানে হচ্ছে 0 0 0 0 কাটা, 4 7 28, 28 প্লাস 42 আর 2 10 0, হ্যাঁ 70, ঠিক আছে। তার মানে উত্তর হয়। ওকে, ক্লিয়ার? এই ছিল মোটামুটি ভাবে ইয়ার অঙ্ক। বাকিগুলা দেখবেন, এগুলো সবগুলাই হচ্ছে আমাদের যেগুলা করালাম সেগুলা নিয়মের মধ্যেই মোটামুটি ভাবে আসছে। বলেন তো একটু, বুঝলে বলেন, অল ডান লেখেন একটু। ভাইজান আপনারা একটু অল ডান লিখেন তো। আল ডান, আল। এখন আমি কি দেখবো? আটতুরুল দেখবো। আটতুরুল আমি মাত্র 2 দিনে, আজকে সহ, হ্যাঁ 2.5 দিন হচ্ছে, 2.5 দিনে আমি 71টা 72টা পর্ব দেখে ফেলছি। আর কয়েকটা মাত্র পর্ব আছে। হালিমার আর ইয়ার বিয়ে হয়ে গেছে, আত্তুরুলের বিয়ে হয়ে গেছে, এখন আর ইন্টারেস্ট পাচ্ছি না। যতক্ষণ পর্যন্ত ওদের বিয়ে হয় নাই ততক্ষণ খুব আফসোস লাগছে, প্রচুর পরিমাণ দেখছি, কালকেও ভোর পর্যন্ত দেখছি। আর এখন বিয়ে হয়ে গেছে, এখন শুধু একটু যুদ্ধ টুদ্ধ হচ্ছে। এখন যে সামনে কি হবে জানি না। মোট মনে হয় 106টা না কয়টা পর্ব আছে, বাকিগুলো মনে হয় দেখবো, আজকেই শেষ করে দেবো। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। মিম ডিম আপু।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।